আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ইতিমধ্যেই তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের সাধারণ জ্ঞানের যে বেসিক কনসেপ্ট গুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করেছি। অর্থাৎ বেসিক কনসেপ্টে আমরা তোমাদের দেখিয়েছি কিভাবে তোমরা সুন্দরভাবে একটা কনসেপ্ট বুঝে উত্তর করতে পারো। কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেগুলো কিন্তু তোমরা দেখোনি ভালোভাবে। অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা যে অধ্যায়গুলো পড়িয়েছি তোমাদের একদম লাইভ ক্লাসে, সেই অধ্যায়গুলো থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেই বিষয়গুলো কিন্তু এখন আমরা ধরে ধরে আলোচনা করব, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা একটা ধারণা নিতে পারবে এবং খুব সুন্দরভাবে তোমরা একটা উত্তর করতে পারবে। তো চলো আমরা শুরু করি যে আমাদের যে রেকর্ডেড লাইভ ক্লাস আছে, অর্থাৎ যেগুলোর মধ্যে আমরা তোমাদের প্রশ্নের সমস্যাগুলো একদম সুন্দরভাবে সমাধান করব। প্রথমেই দেখো, আমাদের এক নজরে বাংলাদেশ সংক্রান্ত, অর্থাৎ আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে এক নজরে বাংলাদেশ, সেই এক নজরে বাংলাদেশের মধ্যে আমরা কিন্তু দেখব যে এখানে কি ধরনের প্রশ্ন তোমার বিগত বছরগুলোতে এডমিশনে আসছে। অর্থাৎ এডমিশনে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিইউপি সহ অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোতেই কিন্তু এক নজরে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের খুঁটিনাটি বিষয় থেকে প্রশ্ন এসেই থাকে। দেখো, প্রথমেই দেখো যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ শেয়ারস টু ইন্টারন্যাশনাল বর্ডার্স। অর্থাৎ বাংলাদেশের কোন যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটি রয়েছে যেটি হচ্ছে তোমার দুইটা দেশের সাথে সীমান্ত শেয়ার করে, অর্থাৎ ডিস্ট্রিক্টটা দুইটা ইন্টারন্যাশনাল। বাংলাদেশ তোমরা জানো বাংলাদেশের সাথে দুটো দেশের সীমান্ত রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। দেখো, চট্টগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, রাঙ্গামাটি। তো এই যে এই প্রশ্নটি বিইউপিতে 2021-22 সালে প্রশ্ন এসেছে। তোমরা জানো বিইউপি এবং এমআইএসটি বা বিইউপি এই দুটো ক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু সবসময় প্রশ্নগুলো ইংরেজিতে হয়। এই কারণে কিন্তু আমরা ইংরেজি প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো, যে আমরা যেন একটু খেয়াল রাখি যে ইংরেজি প্রশ্নগুলো যেন আমরা কনফিউজড হয়ে না যাই। তো আমরা দেখি তোমরা একটু উত্তর করে জানাতে পারো, অথবা নিজেরা জানো যে এখানে কোন ডিস্ট্রিক্টটা আমরা বেসিক ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, যে লাইভ ক্লাস থেকে তোমরা এটা কিন্তু কমন পেয়ে গিয়েছো, যে লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছি যে কোন ডিস্ট্রিক্টটি দুটা সীমান্তে অবস্থিত। দেখো, প্রথমে দেখো রাঙামাটি। এই যে দেখো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে রাঙামাটি। এই রাঙামাটিটা তুমি যদি দেখো, এই যে এখানে মিজোরামের সাথে সীমান্ত আছে, আবার এখানে চীন, মানে হচ্ছে এটা কিন্তু চীন না, এটা হচ্ছে চীন রাজ্য, রাখাইনের, হ্যাঁ, মিয়ানমারের চীন রাজ্য। চীন অর্থাৎ মিয়ানমারের সাথেও সীমান্ত। অর্থাৎ রাঙামাটি যে জেলাটা আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে রাঙামাটির মাটি দুটো দেশকে রাঙিয়েছে। অর্থাৎ রাঙামাটির মাটি কয়টি দেশকে রাঙিয়েছে? দুটি দেশকে রাঙিয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারো যে রাঙামাটিতে এখানে দেখো দুইটা দেশকে সীমান্ত স্পর্শ করেছে। সো আমরা উত্তর হবে রাঙামাটি। তো আমরা জানি এখানে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি এবং এর মধ্যে 30টির সাথে রয়েছে ভারতের সীমান্ত। আমরা জানি মিয়ানমারের সাথে তোমার 3টি জেলার সীমান্ত রয়েছে, অর্থাৎ রাঙামাটি, বান্দরবন, আমরা জানি, আর হচ্ছে কক্সবাজার। এই 3টা জেলার সাথে কিন্তু মায়ানমারের সীমান্ত রয়েছে। তো আমরা তার পরবর্তী প্রশ্নে যাই। দেখো, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে? দেখো, প্রথম প্রশ্নটা ছিল তোমার ইংরেজিতে এবং সেম প্রশ্নটাই তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো আমরা কিন্তু জানি রাঙামাটি। সো একইভাবে তোমার বাংলা প্রশ্নটা জানলে তুমি ইংরেজি প্রশ্ন উত্তর করতে পারবা, আবার ইংরেজি প্রশ্ন জানলে তুমি বাংলা প্রশ্নের উত্তর করতে পারবা। তো এটা নিয়ে তুমি একদম টেনশন করার কিছু নাই। তোমার বাংলাটা জানলে ইংরেজি পারবা, ইংরেজিটা জানলে বাংলায় পারবা। সো বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। তারপরে দেখো, এই যে রাঙামাটি আমরা বলেছি, দেখো, Where is the position of Bangladesh in the world map? অর্থাৎ এই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের পজিশন কোথায়? বিশ্ব মানচিত্র তোমাদেরকে একটু পরে দেখাবো। সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, মিডল এশিয়া অর মিডল ইস্ট। তো সাধারণত তোমরা এটা জানো বাংলাদেশ একটি দক্ষিণ এশিয়ার দেশ। তো দক্ষিণ এশিয়ার দেশ সাউথ এশিয়া। তো তোমাদের একটু দেখাই যে মানচিত্রটা দেখো, এটা হচ্ছে পৃথিবীর মানচিত্র। এই যে এই জায়গাটা, এটাকে আমরা বলি তোমার হচ্ছে কি দক্ষিণ এশিয়া। ঠিক আছে, এটাকে আমরা দক্ষিণ এশিয়া বলি। কেন দক্ষিণ এশিয়া বলি? দেখো, এটা যদি এশিয়া হয়, তোমরা জানো মানচিত্রের যে উপরের দিক, অর্থাৎ আমরা যদি উপরের দিক হচ্ছে উত্তর, তাই না? উপরের দিক হচ্ছে উত্তর, সবসময় মনে রাখবা। নিচের দিক হচ্ছে দক্ষিণ, নিচের দিক কি? দক্ষিণ। আর তুমি যেই দিকে মানচিত্র দেখবা এর ডান দিকে দেখবা পূর্ব, আর পূর্বের বিপরীত কি? আমরা যদি দেখি পশ্চিম, পশ্চিম। তার মানে এইখানে তোমরা একটু খেয়াল করো, এই যে এটা যদি এশিয়া হয় তাহলে এই এশিয়ার
দেখো এই এশিয়ার এই দক্ষিণে কিন্তু বাংলাদেশ, এই যে এই জায়গাটায় বাংলাদেশ অবস্থিত, এই যে এই জায়গাটায়। তো এই জায়গাটায় যেহেতু বাংলাদেশ অবস্থিত, আমি আরেকটু ক্লিয়ার করে দেখাই। দেখো এই যে এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ অবস্থিত। তো এই জায়গাটা যেহেতু অবস্থিত, তোমরা এটা কি উত্তরে না দক্ষিণে, তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারতেছো এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তো দক্ষিণ দিকে, এই জন্য এটাকে দক্ষিণ এশিয়া বলা হয়। তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, এই যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, এই যে মিডল ইস্ট, এই যে মিডল ইস্ট মধ্য এশিয়া, হ্যাঁ, কিন্তু মধ্য এশিয়া তো এইটা, তার মানে এই যে মিডল ইস্ট কেন বলা হয়, কার প্রেক্ষাপটে বলা হয়? এটা কিন্তু এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কারণে তার কাছে কিন্তু এটা দক্ষিণ এশিয়া, ঠিক না? কিন্তু তুমি যদি এই যে এই সাউথ ইস্ট এশিয়ার কাছে, কিন্তু সে দক্ষিণ এশিয়া না, সে হচ্ছে কি এশিয়া, পূর্ব পশ্চিম এশিয়া। ঠিক আছে? সো এই যে এভাবে কিন্তু তুমি কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছো সেটা অনুযায়ী কিন্তু তোমার পজিশন চেঞ্জ হতে পারে। তো যেহেতু আমরা সাধারণত মানে এজ এ হোল পুরো বিশ্বের কাছে, ইউএসএ যেহেতু পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে, ইউএস এর কাছে আমরা যে বলতে পারি ইউএস এর কারণেই আমরা হচ্ছে দক্ষিণ এশিয়াতে আছি। বোঝা গেছে? আই থিংক তোমরা ক্লিয়ার যে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দক্ষিণ এশিয়াতে অবস্থিত। তারপরে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? তোমরা জানো বাংলাদেশের সীমান্তবর্তী, আমরা বেসিক ক্লাসে কিন্তু আলোচনা করেছি, সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। কতটি রাজ্য? 5টি রাজ্য। সো আমরা দেখি কতটি রাজ্য আছে। দেখো, প্রথমেই আমরা দেখব যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে এই 4টা দিক যদি আমরা ভালো করে জানি, তাহলে কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যায়। দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তোমরা জানো বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ কিন্তু শুধুমাত্র এই পশ্চিমে নাই। পশ্চিমবঙ্গটা কিন্তু এইভাবে এসে এই যে এইখান পর্যন্ত আছে। এখানে পশ্চিমবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি জেলা রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি বাংলাদেশের, তোমাদের বেসিক ক্লাসে আলোচনা করা হয়েছে যে বাংলাদেশের পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে। আবার বাংলাদেশের উত্তরে দেখো, ওই উত্তরে কয়টা আছে? উত্তরে কিন্তু এই 1 নম্বরে আছে পশ্চিমবঙ্গ আছে, 2 নম্বরে দেখো আসাম আছে, 3 নম্বরে কিন্তু মেঘালয় আছে। আবার এই বাংলাদেশের পূর্বে প্রথম যে ইয়াটা রয়েছে, দেখো প্রথম হচ্ছে এই যে ত্রিপুরা, এটা আমার বাড়ির কাছে অর্থাৎ ব্রাউনবাড়ির কাছে। ত্রিপুরা 1 নম্বরে আছে, 2 নম্বরে এই যে মিজোরাম, এটা 2 নম্বরে একদম রাঙামাটির সাথে। আর এই যে আসাম, আসাম এটা কিন্তু এই যে এই জায়গাটা, এটা কিন্তু আসামে আছে। তো এই যে এইখানে আসাম, তো আসাম কিন্তু 3 নম্বরে আছে। তার মানে পূর্বে কয়টা আছে? 3টা। কি কি? এই যে 1 নম্বরে আসাম, এই যে আসামের একটা অংশ এখানে লাগছে। আবার 2 নম্বরে আছে ত্রিপুরা, 3 নম্বরে আছে মিজোরাম। আর উত্তরে কি আছে? আমরা উত্তরে পশ্চিমবঙ্গ পাইলাম, আমরা আসাম পাইলাম, আবার মেঘালয় পাইলাম। আর দক্ষিণে তো বঙ্গোপসাগর, তাই না? তো আমাদের কাছে কিন্তু ক্লিয়ার। তার মানে কয়টা রাজ্য আছে আমরা একটু দেখি। এই যে দেখো, আমরা যদি এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই। দেখো, প্রথম হচ্ছে 1 নম্বরে পশ্চিমবঙ্গ, 2 নম্বরে আসাম, 3 নম্বরে মেঘালয়, 4 নম্বরে ত্রিপুরা, 5 নম্বরে মিজোরাম। আমরা বলেছি যে বাংলাদেশের যে সঙ্গে ভারতের কয়টা রাজ্য আছে? 5টি রাজ্যের সংযোগ রয়েছে। তারপরে আমরা যদি দেখি হুইচ ইন্ডিয়ান স্টেট শেয়ারস বর্ডার উইথ বাংলাদেশ, তার মানে দেখো এখানে কি কি বলতেছে, কোন কোন রাজ্যগুলো ভারতের বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। দেখো, পশ্চিম ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ আছে কি নাই? আছে। আসাম উত্তর দিকে আছে কি নাই? আছে। উত্তর আছে, পূর্ব আছে। মেঘালয় উপরের দিকে অর্থাৎ উত্তর দিকে আছে। অর্থাৎ অল অফ দেম, উত্তর হবে ডি। আমরা দেখি উত্তর কি আছে, উত্তর হচ্ছে ডি, সবগুলারই সীমান্ত আছে। তারপরে কোনটি বাংলাদেশের পূর্বে অবস্থিত নয়? দেখো, আমরা কিন্তু পূর্বে দেখছি, পূর্বে 3টা রাজ্য আছে। কি আছে পূর্বে? পূর্বে আছে আসাম আছে, পূর্বে ত্রিপুরা আছে, পূর্বে কিন্তু মিজোরাম আছে। পূর্বে একটা নাই, সেটা হচ্ছে কি মেঘালয়। এইভাবে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে হবে। তোমরা যদি লাইভ ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে কিন্তু একদম পানিবাত হয়ে গেছে এগুলা। তারপরে দেখো, আমরা এগুলা পড়িয়েছি। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য অবস্থিত? বাংলাদেশের উত্তরে আমরা কিন্তু পড়িয়েছিলাম উত্তরে। উত্তরে হচ্ছে ভারতের, দেখো উত্তর আসাম, মেঘালয়। আসাম মেঘালয় 2টা কিন্তু উত্তরে আছে। আচ্ছা, আসাম, ত্রিপুরা, মেঘালয়। এই ত্রিপুরা কিন্তু নাই, ত্রিপুরা হচ্ছে পূর্বে। ত্রিপুরা মিজোরাম 2টাই পূর্বে। আছে কি 3টা রাজ্য, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। আমরা কিন্তু পড়িয়েছি তোমাদের যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়। উত্তর হবে এ। উত্তর কি এ? আমরা দেখি, এই যে দেখো, উত্তর হচ্ছে এ। ভারতের বাংলাদেশের উত্তরে কিন্তু ভারতের 3টা রাজ্য। কয়টা রাজ্য? 3টা রাজ্য। আচ্ছা, তারপর হুইচ জিওগ্রাফিক লাইন হ্যাজ পাসড থ্রু বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে কোন যে রেখাটি অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ ভৌগোলিক গুরুত্বপূর্ণ একটি রেখা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে খুব সহজ সাবলীল ভাবে অতিক্রম করেছে। সেই রেখাটির নাম হলো ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কটক্রান্তির রেখা। বাংলাদেশের মধ্যে দিয়ে তোমরা যদি বাংলাদেশের মানচিত্র দেখো, সেটার মাঝখান দিয়ে একদম সোজা, তুমি আমাদের যে লাইভ ক্লাসে আমরা দেখিয়েছি যে দেখো, যে বাংলাদেশের মাঝখান দিয়ে একটা রেখা গিয়েছে, যে রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা।
অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু এইভাবেই প্রশ্নগুলো হয় সাধারণত। অপশন হচ্ছে এ, উত্তর হচ্ছে এ। ২ নম্বর হচ্ছে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? অর্থাৎ আমরা আমাদের যে লাইভ ক্লাসে একটা জিনিস দেখিয়েছি যে বাংলাদেশের যে টোটাল সীমান্ত অর্থাৎ মোট সীমান্ত হচ্ছে ৫,১৩৮ এবং সেখান থেকে আমরা যদি দেখি ৫,১৩৮ হচ্ছে বাংলাদেশের মোট সীমান্ত। এর মধ্য থেকে তোমার এই যে জলসীমা যদি ৭১১ বাদ দিই, জলসীমাটা বাদ দিলে আমাদের থাকে হচ্ছে ৪,৪২৭। এই ৪,৪২৭ থেকে আমরা ২৭১ অর্থাৎ মিয়ানমারের সাথে বাদ দিলে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ভারতের সাথে সীমান্ত। অর্থাৎ আমরা যদি ভারতের সাথে সীমান্ত দেখি ৬, তারপর হচ্ছে তোমার ৫, তারপর হচ্ছে ১, ৪ অর্থাৎ ৪,১৫৬ হচ্ছে ভারতের সাথে সীমান্ত। হ্যাঁ? তো এই হচ্ছে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এটা হচ্ছে ২৭১। তার মানে ২৭১ কিলোমিটার হচ্ছে মায়ানমারের সাথে সীমান্ত। তারপর হচ্ছে আমরা দেখলাম এটা। তারপরে মায়ানমারের রাখাইন রাজ্যের পুরো নাম কি? তোমরা জানো মায়ানমারের বর্তমানে একটা ২ টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। একটা চীন রাজ্য, একটা রাখাইন রাজ্য। তো এই চীন রাজ্য তো আমরা জানি। তো রাখাইন রাজ্যর মধ্যে কিন্তু রোহিঙ্গারা থাকতো। যে রোহিঙ্গাদের তারা নিজেদের ভূমি থেকে উৎখাত হয়ে বাংলাদেশে বর্তমানে রিফিউজি অর্থাৎ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। অর্থাৎ ২০১৭ সালের আগস্ট মাসে আমাদের কিন্তু প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা, ১ মিলিয়ন রোহিঙ্গা তারা কিন্তু বাংলাদেশে আশ্রয় নেয়। তো এই যে এই রাখাইন রাজ্যের পুরনো নাম কি? তোমরা কি জানো রাখাইন রাজ্যের পুরনো নাম কি? এটা আমরা ক্লাসের মধ্যে বলেছি আরাকান। আরাকান। আরাকান হচ্ছে রাখাইন রাজ্যের পুরনো নাম। আমরা আরাকান রাজ্য সভার কবি আমরা যে আলাওলের কথা জানি। তো সেক্ষেত্রে মেঘনা নদীর ভারতীয় অংশের নাম কি? এটা যদিও বাংলাদেশের নদ-নদীর মধ্যে আমরা পড়ব। তারপরে দেখো এই মেঘনা নদীটা কিন্তু উৎপত্তি হয়েছে ভারতের আসাম রাজ্যে। এই আসাম রাজ্যে যে জায়গায় উৎপত্তি হয়েছে সেই জায়গায় এই নদীটির নাম ছিল বরাক নদী। পরীক্ষায় আসবে বরাক নদী বর্তমান মানে বাংলাদেশের নাম কি? তোমাদের লিখতে হবে এটার নাম হচ্ছে মেঘনা। ঠিক না? মেঘনা কিন্তু বাংলাদেশের একদম অনেক মানে বড় একটা নদী, তাই না? সো বিখ্যাত যে পদ্মা, মেঘনা, যমুনা, তোমার আমার ঠিকানা। তো মেঘনা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের আমাদের একটা নদী বিধৌত বাংলাদেশের একটা গভীর এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারপরে আমরা দেখব যে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ। তোমরা জানো বাংলাদেশের সাথে ২ টো দেশের সীমান্ত রয়েছে। কতটি দেশের? ২ টো দেশের। তার মানে ২ টো দেশ কি, কি? একটা হচ্ছে তোমার ভারত আমরা অলরেডি জানি এবং আরেকটা হচ্ছে মায়ানমার অথবা মিয়ানমার। তো এই যে ভারত এবং মিয়ানমারের যে সীমান্ত হচ্ছে বাংলাদেশের সঙ্গে। তো এটা হচ্ছে সি। আচ্ছা। তারপর রয়েছে আমরা যদি দেখি গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের পার্থক্য কত? অর্থাৎ তোমরা জানো গ্রিনিচ মান মন্দির নামে একটা জায়গা আছে যেটা লন্ডনে অবস্থিত। তো এই গ্রিনিচ মান মন্দিরের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? অর্থাৎ আমরা জানি ১ ডিগ্রির জন্য তোমার ৪ মিনিট হয়। ঠিক আছে? ১ ডিগ্রির জন্য ৪ মিনিট হয়। তো সেক্ষেত্রে আমাদের ৯০ ডিগ্রি পার্থক্য। তো সেক্ষেত্রে সব মিলে আমাদের ৬ ঘন্টা সময় হচ্ছে এদিক সেদিক হয়। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি ৬ ঘন্টা সময় আগে। তার মানে ৬ ঘন্টা সময় আমরা যদি আগে তার মানে উত্তর হবে সি ৬ ঘন্টা সময় আগে। গ্রিনিচ মান মন্দির এটা আচ্ছা। তারপরে আমরা যদি দেখি বিলোনিয়া সীমান্ত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? তোমরা জানো বাংলাদেশে অনেকগুলো সীমান্তবর্তী জেলা রয়েছে। বাংলাদেশের টোটাল ৩২ টি সীমান্তবর্তী জেলা রয়েছে। এর মধ্যে ৩০ টি হচ্ছে তোমার ভারতের সঙ্গে আর ৩ টি হচ্ছে মায়ানমারের সঙ্গে। প্রশ্ন হতে পারে তাহলে ৩০ আর ৩ তো ৩৩। কিন্তু একটা তো ঝামেলা আছে যেটা আমরা অলরেডি বলেছি যে একটা জেলা যে হচ্ছে দুটো দেশকেই টাচ করে। অর্থাৎ একটা জেলা যে জেলাটা দুটো দেশকেই সে হচ্ছে ছুঁয়েছে। সেই জেলাটার নাম হচ্ছে রাঙ্গামাটি। অর্থাৎ রাঙ্গামাটির মাটি দুটো দেশকে কিন্তু রাঙিয়েছে। তো সেক্ষেত্রে একটা কমে যাবে। টোটাল হচ্ছে ৩২ টা। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ৩২ টা জেলার সাথে কিন্তু আমাদের যে পুরো ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে। তো এই সীমান্ত এই বিলোনিয়া সীমান্তটা কোথায় অবস্থিত? এটা কিন্তু ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বিলোনিয়া সীমান্ত কিন্তু কোথায় অবস্থিত? আমাদের এই বাংলাদেশের কুমিল্লা কিন্তু না। কুমিল্লা বিবির বাজার সীমান্ত খুব বিখ্যাত। কক্সবাজারের উখিয়া সীমান্ত বিখ্যাত। সিলেটের হচ্ছে তামাবিল, ডাউকি এরকম অনেকগুলো জকিগঞ্জ সীমান্ত বিখ্যাত। আর সিলেট আমরা এই ফেনীর বিলোনিয়া সীমান্তে আমি গিয়েছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে ফেনীতে অবস্থিত। কোথায় এটা? ফেনীতে। ফেনী তোমরা জানো ফেনীতে হচ্ছে জহির রায়হান বাংলাদেশের জীবন থেকে নেয়া যে কথা সাহিত্যিক তার কিন্তু তিনি কিন্তু বরফ গলা নদী আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। তো এই যে এরকম যে বিখ্যাত স্রষ্টা শহীদুল্লাহ কায়সার তার বাসা কিন্তু ফেনীতে। তো এই ফেনীতে কিন্তু আমাদের বিলোনিয়া সীমান্ত অবস্থিত। অপশন হবে কি? ডি। অপশন কি হবে? ডি। অপশন হবে ডি। তারপর আমরা কিন্তু এখানে দেখেছি যে দেখো যে এই যে আমরা সমাধানটাও দেখেছি। এই যে দেখো ফেনীতে ২ টা হচ্ছে বিলোনিয়া, পাঠাননগর এরকম আছে। দিনাজপুরে হিলি সীমান্ত আছে। লালমনিরহাটে দহগ্রাম সীমান্ত আছে।
পঞ্চগড়ে বাংলাবান্ধা, চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ, সিলেটের তামাবিল, একটু আগে বলছিলাম, যশোরে বেনাপোল জিগরগাছা, চুয়াডাঙ্গাতে দর্শনা। তো এই যে দেখো, এই যে ফেনী, এই ফেনীর এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে কি সীমান্ত, এই যে বাংলাদেশের টোটাল 32টা সীমান্তবর্তী জেলা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই যে সাইডের যে জেলাগুলো, এগুলো হচ্ছে সীমান্তবর্তী জেলা। আর এটা হচ্ছে ফেনী। ফেনীটা কোথায় অবস্থিত? বিলোনিয়া সীমান্ত, ফেনীতে অবস্থিত। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? আমরা জানি, দেখো এই যে টোটাল যে সীমান্ত, এই যে এটা পুরো মানচিত্রের মধ্যে এটাই কিন্তু সীমান্ত দৈর্ঘ্য। তো বাংলাদেশের টোটাল সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138। উত্তর হচ্ছে সি। আমরা ক্লাসের মধ্যে কিন্তু এটা ডিটেইলসে পড়িয়েছি। দেখো এই যে টোটাল সীমান্তটা, এই যে টোটাল সীমান্তটা, এই যে আমরা একটু নিচ দিয়ে যাই তাহলে সুবিধা হবে বুঝতে। টোটাল সীমান্ত দেখছো, এই টোটাল সীমান্তটা 5100, আমরা যদি দেখি 5138 বর্গ কিলোমিটার না কিলোমিটার, বলো তো? বর্গ কিলোমিটার না কিলোমিটার? এটা কিন্তু ইন্টারেস্টিং। দেখো, এটা কিন্তু কিলোমিটার, অর্থাৎ আমরা কিন্তু বর্গ হিসেবে কোন জায়গা মাপ করতেছি না, আমরা কিন্তু সীমান্ত রেখার ক্ষেত্রে সাধারণত কি আমরা রেখার ক্ষেত্রে সাধারণত আমরা কিলোমিটার ইউজ করি, ঠিক না? তোমরা কিন্তু পরীক্ষা এরকম আসতে পারে যে 5138 বর্গ কিলোমিটার না কিলোমিটার। সো তোমাদের উত্তর হবে 5138 কিলোমিটার। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের সুন্দরবনের আয়তন কত বর্গ কিলোমিটার? অর্থাৎ সুন্দরবন কিন্তু বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে বড় একটা বন, আমরা জানি ম্যানগ্রোভ ফরেস্ট। তো এই ম্যানগ্রোভ ফরেস্টটা কিন্তু প্রায় 10,000 বর্গ কিলোমিটার, কারণ একটা বৃহৎ জায়গা জুড়ে আছে। এর মধ্যে 6,500, প্রায় 6,500, কেউ বলে, আমরা হচ্ছে কেউ বলে যে এটা 5,000ও বলে। তো কেউ এটা হচ্ছে 6,000 বলে, আবার কেউ হচ্ছে 6,500 বলে। তো 6,500 কিলোমিটার এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে অবস্থিত। তো আমরা দেখি সুন্দরবন, এই দেখো 6,500 বর্গ কিলোমিটার। এই যে সুন্দরবন কিন্তু 5টা জেলার মধ্যে অবস্থিত। আমরা জানি সুন্দরবনের ভাগ ভাগ সাতারে, সুন্দরবনের ভাগ কি? সাতারে খুব পটু। হ্যাঁ, তো আমরা দেখি বাঘ দিয়ে হচ্ছে বাগেরহাট, বুঝছো? বাঘ দিয়ে কি? বাগেরহাট। তোমরা বাগেরহাট যেন 60 গম্বুজ মসজিদ। সাতারে হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা। তারপরে খু দিয়ে হচ্ছে খুলনা, বো দিয়ে হচ্ছে বরগুনা, পটু দিয়ে যে পটুয়াখালী, পটু দিয়ে লিখলাম না, পটুয়াখালী। আমরা দেখলাম 1 2 3 4, হ্যাঁ 5। তারপর করে বললাম 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জেলা কিন্তু জুড়ে কিন্তু সুন্দরবন অবস্থিত। পরীক্ষার মধ্যে আসে যে নিচের কোন জেলাটির সঙ্গে সুন্দরবনের সংযুক্ত রয়েছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু লাইভ ক্লাসেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি যাতে করে তোমাদের রিক্যাপ হয়। তো তোমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারো। সুন্দরবন সংলগ্ন দেখছো জেলা হচ্ছে কোনটি? তোমরা জানি উত্তরটা অবশ্যই পারবা। উত্তরটা হচ্ছে সাতক্ষীরা। তারপর হচ্ছে এই যে সাতক্ষীরা নিয়ে আসছে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? তোমরা জানো বাংলাদেশের যে সমুদ্র সীমা নিয়ে যে ক্লাসে আমরা লাইভ ক্লাসে পড়িয়েছিলাম, যে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করেছিলাম যে একটা অর্থনীতি, তুমি তোমার ধরো ভূখণ্ড থেকে যে পরিমাণ জায়গায় তুমি হচ্ছে তোমার অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করতে পারবা, এটা হচ্ছে অর্থনৈতিক সমুদ্র সীমা। অর্থাৎ বাংলাদেশের তুমি হচ্ছে ভূখণ্ড, অর্থাৎ তুমি কক্সবাজার থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত তুমি কিন্তু কি করতে পারবা? তোমার সমুদ্র সীমা চালনা করতে পারবা। তুমি সেখানে কি করতে পারো? তুমি হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম, মাছ ধরতে পারবা, তুমি চাইলে এখান থেকে খনিজ সম্পদ আহরণ করতে পারবা। তো এই বিষয়গুলোকে বলা হয় অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। উত্তর হচ্ছে এ। তো এই যে দেখো, আমি তোমাকে বলি, এই যে এখান থেকে এই যে জলসীমা হচ্ছে এটা থেকে এই এতটুকু পর্যন্ত, এই যে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক সমুদ্র সীমা, আর 12 নটিক্যাল মাইল হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা। আর তারপর থেকে 354, অর্থাৎ এই বেজ লাইন থেকে 354 পর্যন্ত হচ্ছে বাংলাদেশের যে মহীসোপান। দহগ্রাম কোন উপজেলায় অবস্থিত? দহগ্রাম মানে কি? দহগ্রামটা কেন পরীক্ষায় আসছে 2016-17 সালে? তোমরা জানো 2015 সালে বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি হয়েছে। এই ছিটমহল বিনিময় চুক্তির মধ্যে কিন্তু এই দহগ্রাম হচ্ছে একটা বড় যে হচ্ছে ছিটমহল ছিল। ছিটমহল বিষয়টা কি? তোমাদের আমরা লাইভ ক্লাসে বলেছি যে ছিটমহলটা হচ্ছে এরকম, ধরো তোমার জমি তোমার কাকার জায়গায় অবস্থিত, অর্থাৎ তুমি ধরো একটা বাংলাদেশের জমি যেটা ভারতে অবস্থিত। ধরো মুক্তিযুদ্ধের সময় বা আমরা পরবর্তী সময় বা এর পূর্ববর্তী সময় আমরা কি দেখি, 1947 সালের দেশ বিভাগের ফলে তোমার হচ্ছে রেড ক্লিফ কমিশন যখন হয়, দেখা গেছে ওনারা যখন দেশ ভাগ করে তখন তারা দেশটাকে কুচোকাটা করে, তারা কিন্তু দেশের মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে দেখে নাই। দেখা গেছে কারো হচ্ছে একটা বাড়ির একটা ড্রয়িং রুম হচ্ছে একজনের হচ্ছে বাংলাদেশে পড়ছে, আর হচ্ছে তার হচ্ছে
খাবার ঘর পড়ছে ভারতে, আবার শোবার ঘর পড়ছে তোমার পাকিস্তানে, এরকমও হয়েছে। তো এই যে এই বিষয়টা, তো ভারত পাকিস্তানে এই সীমান্ত নিয়ে যে ঝামেলাটা, দেখা গেছে বাংলাদেশের কিছু গ্রাম ভারতে পড়ে গেছে, ভারতের কিছু গ্রাম বাংলাদেশে পড়ে গেছে। তো এই দহগ্রাম সীমান্তটা কি ছিল, ভারতের ছিল, কিন্তু এটা কই পড়ে গেছে, বাংলাদেশে পড়ছে। তো এই জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাটগ্রাম উপজেলায় অবস্থিত। এই দেখো, এগুলো হচ্ছে ছিটমহল। তো জলপাইগুড়িতে 4টা ছিল, পঞ্চগড়, হ্যাঁ, নীলমণি, আচ্ছা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এগুলাতে। তো সদ্যমুক্ত দাসিয়ার ছড়া কোন জেলায় অবস্থিত? দাসিয়ার ছড়া কিন্তু তোমরা জানো যে লালমনিরহাটে অবস্থিত, লালমনিরহাটে অবস্থিত দাসিয়ার ছড়া। তারপরে তোমরা দেখো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি আমরা অলরেডি পড়িয়েছি। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, অর্থাৎ অপশন ডি। তারপরে দেখো বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান রয়েছে? বাংলাদেশের উত্তর দিকে আমরা কিন্তু পড়িয়েছি তোমাদের, উত্তর মানে উপরে। তো বাংলাদেশের উপরের দিকে কিন্তু কি রয়েছে দেখি তোমরা পারো কিনা? অবশ্যই পারবা তোমরা। সেটা হচ্ছে মেঘালয়, মেঘালয়, সেটা হচ্ছে মেঘালয়, উত্তর হচ্ছে এ। তারপর আমরা যদি দেখি আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত, তোমাদেরকে বলি বাংলাদেশের বেশিরভাগ দহগ্রাম, আঙ্গরপোতা, তারপর দাসিয়ারছড়া, সবগুলা অর্থাৎ 90% ছিটমহল কোথায় ছিল? লালমনিরহাটে ছিল। তো লালমনিরহাট উত্তর হচ্ছে এটা। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কিন্তু তোমরা জানো, বাংলাদেশের রিসেন্টলি বৃহত্তম উপজেলা, কিন্তু রিসেন্টলি না, আমরা আয়তনে বৃহত্তম উপজেলা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর। শ্যামনগর কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। তারপর দেখো আমরা দেখি বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নাই। তোমরা জানো যে রাজশাহী বিভাগের সাথে আছে। রাজশাহীতে কিন্তু ভারতের একটা ডেপুটি হাই কমিশনও আছে। খুলনাতে আছে, তারপর চট্টগ্রাম আছে, কিন্তু বরিশাল, মানে বরিশাল্লা মনু হিয়ামরে আগে কব না। এই বরিশাল্লা মনুদের কিন্তু কি নাই, তোমার ভারতের সাথে কোনো সীমান্ত নাই, কারণ তাদের সীমান্ত হচ্ছে বঙ্গোপসাগরের সাথে। ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি, দেখো বরিশালের সাথে হুইচ উপজেলা ইজ লোকেটেড সাউথ ওয়েস্ট কর্নার অফ বাংলা। সাউথ মানে কি দক্ষিণ, দক্ষিণ, ওয়েস্ট মানে কি পশ্চিম, তাহলে দক্ষিণ পশ্চিমে কি আছে? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে জকিগঞ্জ, এটা সিলেটে অবস্থিত, তার মানে এটা হচ্ছে উত্তর দিকে, এটা বাদ। হ্যাঁ, তারপর তোমার বাংলা বান্দা, এটা হচ্ছে উত্তর দিকে, টেকনাফ দক্ষিণ দিকে, আর দক্ষিণ পশ্চিমে হচ্ছে শ্যামনগর। সাতক্ষীরা শ্যামনগর হচ্ছে দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এই যে দেখো, দক্ষিণ পশ্চিমে শ্যামনগর অবস্থিত। তোমরা যখন কোশ্চেন সলভ করবা, এটা বলে প্রসেস অফ এলিমিনেশন, এটা হচ্ছে এলিমিনেশন টেকনিক, এলিমিনেশন টেকনিক। অর্থাৎ তুমি যদি কোনো উত্তর না জানো, হ্যাঁ, তাহলে কি করবে? তুমি বাদ দিতে থাকবা যে কোনটা কোনটা হইতে পারে না। তুমি জানো না যে কোনটা সঠিক, কিন্তু তুমি জানো যে কোনটা সঠিক না। তো তুমি যদি 2টা বাদ দিতে পারো, তাহলে কোন মানে কাকার প্রতিবেদন তোমরা জানো যে 50-50 চান্স আছে। 2টা বাদ দিতে পারলে 50-50 চান্স আছে। 3টা বাদ দিতে দিলে 100% চান্স। তো এইভাবে তোমাকে প্রসেস অফ এলিমিনেশনে যেতে হবে। এইজন্য আমি দেখাইলাম যে জকিগঞ্জ সিলেটে, বাংলা বান্ধা তোমার পঞ্চগড়ে, হ্যাঁ, আবার টেকনাফ মানে একটা একদম উত্তরে, উত্তর পূর্বে, আর এটা উত্তর পশ্চিমে, আর এটা দক্ষিণ পূর্বে। তো এইভাবে কিন্তু আমরা আইডিয়া করতে পারি। তারপর পৃথিবীর বৃহত্তম, মানে বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। তোমরা বাংলাদেশের মানচিত্র দেখলে বুঝতে পারবা বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। অর্থাৎ আমরা যদি পৃথিবীটা এভাবে দেখাই, ধরো এইটা 2টা ভাগ করি, হ্যাঁ হ্যাঁ, এরকম করে যদি ভাগ করি, তোমরা দেখবা বাংলাদেশ এইখানে অবস্থিত, হ্যাঁ, এরকম অবস্থিত। তার মানে কি, এটা হচ্ছে উত্তর গোলার্ধে বা অবস্থিত বাংলাদেশ। তার মানে কি, বাংলাদেশ হলো পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি দেশ। বাংলাদেশ একটি কি? বাংলাদেশ একটি হলো নদী বিধৌত অঞ্চল, সমভূমি। নদী বিধৌত, বাংলাদেশে অনেক কিন্তু রয়েছে নদী রয়েছে, এই জন্য নদী বিধৌত সমভূমি বলা হয়। আচ্ছা, তাহলে বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা কোনটি? বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা হচ্ছে লালাখাল। আমরা কিন্তু লালাখালে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তারপর রয়েছে বাংলাদেশের কোন অঞ্চলকে রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে? বাংলাদেশে তোমরা জানো সোনারগাঁ জাদুঘর যে এলাকাটা রয়েছে, সেই এলাকাটা কিন্তু রূপসী বাংলা বলে ঘোষণা করা হয়েছে রিসেন্টলি। আচ্ছা, তারপরে বাংলাদেশের নিচের কোন রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে? আমরা এটাকে ইংরেজিতে পড়েছিলাম, এটা বাংলায় পড়লে হবে কর্কট ক্রান্তি রেখা। অপশন হচ্ছে ভি। আমরা কিন্তু লাইভ ক্লাসে এগুলো প্রত্যেকটা কিন্তু আলোচনা করেছি। তারপর রয়েছে প্লাইস্টোসিন চত্বরভূমি কোন জেলায় অবস্থিত? প্লাইস্টোসিন মানে কি? প্লাইস্টোসিন মানে যদি দেখি, আমাদের কিছু কিছু জেলায় তোমার এরকম ছিল যে জেলাগুলোতে তোমরা একটু টিলার মতো ছিল, এটা কিন্তু প্লাইস্টোসিন। অর্থাৎ উঁচু নয়, বেশি কিছু উঁচু নয়, মানে ধরো বন্যার ফলে, ভূমিকম্পের ফলে এটা অনেক বেশি উঁচু হয় নাই, কিন্তু মিডিয়াম ক্যাটাগরিতে হয়েছে। বাংলাদেশের ভূমিরূপ 3টা, অনেক উঁচু, যেটাকে আমরা বলি টারশিয়ারি যুগের পাহাড়,
যেগুলো হচ্ছে চিটাগং, তারপরে আমরা যদি গারো পাহাড়, তারপরে আমরা যদি দেখি যে সিলেটের পাহাড়গুলোতে এরকম আছে। তারপর হচ্ছে ২ নম্বর হচ্ছে প্লাইস্টোসিন, যেটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, অর্থাৎ কুমিল্লা, লালমাই, গাজীপুরের আমরা জানি বাওয়াল, তারপর টাঙ্গাইলের এগুলো আমরা জানি। তারপরে আমরা যদি দেখি সমভূমি, যেটা হচ্ছে সারা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় অবস্থিত। তো এখানে যদি দেখো চট্টগ্রামে কি, চট্টগ্রামে আমরা যদি দেখি টারশিয়ারি যুগের পাহাড়, তার মানে এটা হবে না। খুলনাতে হচ্ছে সমভূমি, হবে না। সিলেটে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, হবে না। একমাত্র ঢাকা। তাহলে ঢাকাতে কোন জায়গায় আছে? ঢাকার গাজীপুর, টাঙ্গাইল, মধুপুর, বাওয়াল, এটা কিন্তু বিভাগ হিসেবে কল্পনা করা হয়েছে। তো এই জন্য কিন্তু প্লাইস্টোসিন চত্বরভূমি কোন জেলায় অবস্থিত? যেহেতু এখানে ঢাকাটা খুব কাছের উত্তর, সেজন্য আমরা ঢাকাটাই দিচ্ছি আরকি। বুঝছো? তো ঢাকার এই যে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ আরকি। তারপরে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের কোন পাহাড় যুগে সৃষ্ট? আমরা বলছিলাম যে পাহাড়গুলো অনেক উঁচু সেগুলো হলো টারশিয়ারি যুগের। ওটা টারশিয়ারি মানে হায়ার। টারশিয়ারি মানে হায়ার। হাই হাই ফ্লাই হাই হাই। টারশিয়ারি মানে হাই। তার মানে যত উঁচু পাহাড় দেখবা সবগুলো হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়। এগুলো হচ্ছে সিলেট এবং কি পার্বত্য চট্টগ্রাম। তারপর আমরা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? আমরা জানো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কিন্তু 88 মানে 88 বা 88 ডিগ্রি 01 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। অর্থাৎ এটা হচ্ছে ডি। উত্তর হবে ডি। তো উত্তর হচ্ছে ডি। উপকূল হতে বাংলাদেশের সমুদ্রসীমা, অর্থহীন সমুদ্রসীমা কত? আমরা কিন্তু পড়েছি এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। তো উত্তর হচ্ছে 200 নটিক্যাল মাইল। তো তারপর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। আমরা কিন্তু পড়িয়েছি। সো এটা কিন্তু কোথায় আসছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। প্রত্যেকটাই কোনো না কোনো ইউনিভার্সিটি আসে। তো আমরা যদি দেখি এখানে একটা তোমাকে দেখাই। দেখো এই যে এখান থেকে জলসীমা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে অর্থনৈতিক সমুদ্রসীমা। এখানে তুমি যা খুশি তাই করতে পারবে। এটা তোমার নিজস্ব, এখানে যা করতে পারবা এখানেও তা করতে পারবা। অর্থাৎ এখানে নিজের ভূখণ্ডে যেরকম ক্ষমতা এখানে ক্ষমতা। তারপর অর্থনৈতিক সমুদ্রসীমা 200, এখানে অর্থনৈতিক কাজ করতে পারবা। মহীসোপান যেটা হচ্ছে 354, সেখানে হচ্ছে তুমি শুধুমাত্র খনিজ সম্পদ আহরণ বা খুব লিমিটেড আকারে তোমার চলাফেরা করতে হবে আরকি। এই হচ্ছে বিষয়। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা আমরা জানি 12 নটিক্যাল আর 200 নটিক্যাল, আর রাজনৈতিক হচ্ছে 12 নটিক্যাল। বাংলাদেশের সমুদ্র সীমা বর্তমানে কত বর্গ কিলোমিটার? এই যে দেখো এই সমুদ্র সীমাটা হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। এই যে টোটাল জায়গাটা যেটা আমরা ভারত এবং মিয়ানমারের সাথে যে করে পাইছি, এই যে এতটুকু জায়গা, এটা হচ্ছে 1,18,813। 1,18,813 বর্গ কিলোমিটার জায়গা হচ্ছে আমরা পেয়েছি। তারপর হচ্ছে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যে সমুদ্র সীমা নিয়ে একটা বিরোধ হয়েছিল, এটা বিসিএস এ আসছে যে বিরোধটা যে কোন সংস্থার মাধ্যমে আমরা নিষ্পত্তি করছি। তোমরা জানো যে সমুদ্র নিয়ে যদি কোনো জায়গায় বিরোধ হয় তাহলে কিন্তু আমরা মামলা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা মামলা করছিলাম দুইটা কোড আছে, পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন, আর এটা হচ্ছে তোমার হচ্ছে এটা একটা কোড, স্থায়ী সালিসি আদালত, আর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, এটা বলে ই সংখ্যা বলে ইট লস, গ্রেট লস না কিন্তু ইট লস। তো ইটলসটা কোথায় অবস্থিত? ইটলসটা হচ্ছে তোমরা যদি দেখো এই ইটলসটা কিন্তু জার্মানিতে অবস্থিত, হামবার্গ জার্মানিতে বসে আরকি। তো ইটলসের মাধ্যমে তারা রায় দিয়েছে। তো এই যে এটা ছিল বাংলাদেশের দাবি, কিন্তু মিয়ানমার বলতেছে না, আমরা চাই হচ্ছে আরেকটু ভিতর থেকে। তারা হচ্ছে না, তাদেরকে দেয় নাই, পরে আমাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদেরকে এই রায়টা দেওয়া হয়েছে। যাই হোক, তো তারপরে আমরা দেখি 90 ইস্ট রিচ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কযুক্ত? এই যে এটা বঙ্গোপসাগরের একটা খাতের নাম। তো এই জন্য এটা হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত। এটা একটু অ্যাডভান্স প্রশ্ন, সো এটা অনেক আগে আসছে। তারপরে হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীরতা কত ফুট? তোমরা কি জানো বাংলাদেশের এই যে এটার মধ্যে 8,500 কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, এবং এটা 8,500ই। কারণ গভীরও কিন্তু এটা কিন্তু অনেক গভীর একটা জায়গায়। কারণ বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে, তোমরা জানো যে, তোমরা কি জানো এটার নাম কি? গভীরতম জায়গার নাম তোমাদের কাছে এটা প্রশ্ন রইল। এটা আমি আজকে করব না। তোমরা একটু সার্চ করে তোমরা নিজস্বভাবে তোমরা কিন্তু এটা জানতে পারো যে বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম যে খাত, সেই খাতটার নাম কি? তারপর হচ্ছে আমরা জানি গভীর 8,500। তারপর হচ্ছে দহগ্রাম যে ছিটমহল কোন উপজেলায় অবস্থিত? আমরা জানি এটা হচ্ছে কোন জেলায় অবস্থিত? সরি, উপজেলা না। উপজেলা হচ্ছে পাটগ্রাম, জেলায় হচ্ছে লালমনিরহাট। আমি তোমাদেরকে বলছিলাম এটা। এই দেখো বাংলাদেশের মোট ছিটমহলের সংখ্যা কতটি? মানে বাংলাদেশ ও ভারতের মধ্যে টোটাল ছিটমহল কয়টা ছিল জানো? 111 আর 52, তার মানে 162টা ছিটমহল ছিল। তার মানে এটা হচ্ছে 162।
তারপরে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কত সালে? অর্থাৎ চুক্তিটা কার্যকর হয় 2015 সালে আগস্ট মাসে। 2015 সালে আগস্টে। অপশন হচ্ছে সি। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে অবশ্যই লালমনিরহাট। তো লালমনিরহাটে অবস্থিত 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর মানে কি? ধরো এই যে ছিটমহল ছিল, ধরো তোমার চাচার বাড়ি থেকে তোমার বাড়িতে আসবা। ধরো তোমার কিছু সম্পত্তি তোমার চাচার বাড়ির মাঝখানে পড়ছে। এখন যাওয়া আসার জন্য তো একটা জায়গা লাগবে। তো এই জায়গাটা হচ্ছে 3 বিঘা করিডোর। একটা জায়গা, এরকম একটা করিডোর মানে দরজা, এরকম একটা দরজার মতো, যেটা দিয়ে তোমার দিনে প্রথম হচ্ছে 3 ঘন্টা খোলা থাকতো। তারপর হচ্ছে 6 ঘন্টা, তারপর 9 ঘন্টা, তারপরে 12 ঘন্টা। আমরা লাইভ ক্লাসে ডিটেইলস এটা সম্পর্কে বলছি। তো তারপরে হচ্ছে ৩ বিঘা করে লালমনিরহাট জেলায় ভারতের 7 সিস্টার্স এর মধ্যে কোনটির সাথে বাংলাদেশের কি নাই? সীমান্ত নেই। 7 সিস্টার্স মানে কি ৭ বোন রাজ্য, ৭ টা রাজ্য আমরা জানি। অমিত্রিমেয় নাম। অর্থাৎ বাংলাদেশের যে তোমার উপরের দিকে তোমার আসাম, মেঘালয়, হ্যাঁ? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, হ্যাঁ? তারপরে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। এই যে আর যে তোমার ৭ টা রাজ্য, ৭ টা রাজ্য খনিজ সম্পদে খুব পরিপূর্ণ এবং এগুলো স্বাধীনতা চায়। এজন্য ভারতের উত্তর-পূর্ব দিকে স্বাধীনতাকামী খনিজ সম্পদে পরিপূর্ণ ৭ টি রাজ্যকে 7 সিস্টার্স বলে এবং তারা তাদের মধ্য থেকে যে অরুণাচল, মণিপুর আর নাগাল্যান্ড এই ৩ টার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই। সেখানে দেখি আমরা কোনটা নাই? এই যে মণিপুর। মণিপুরের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই। তারপরে রয়েছে ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? দেখো ভারতের টোটাল ১১১ টি ছিটমহল ছিল বাংলাদেশের ভেতরে। তোমার চাচার, ধরো আমাদের মানে তোমার চাচার ১১১ টা পক্ষ ধরো জমি তোমার এলাকায় পড়ছে। এখন তোমার আর তোমার হচ্ছে ৫১ টা পড়ছে তোমার চাচার এরিয়ায়। তো তোমার চাচা বা তোমরা মিলা বলো, ঠিক আছে চাচা আমার ৫১ টা আপনি নিয়ে যান, আপনার ১১১ টা আমারে দিয়ে দেন। তো আমারটা আমার জমির মধ্যে থাকবে, আপনারটা আপনার জমির মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে এই ১১১ টা ছিল ভারতের। ইনক্লুড হইছে কার সাথে? বাংলাদেশের সাথে। মানে এই ১১১ টা ছিল তোমার চাচার, ইনক্লুড হইছে কার সাথে? তোমার সাথে। তো এটা হচ্ছে ১১১ টা। আচ্ছা। তারপরে দেখো বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল? একটা সময় সিলেট কিন্তু আসামের অংশ ছিল এবং পরবর্তীতে দেশভাগের পর গণভোটের মাধ্যমে সিলেট কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়। তারপরে বাংলাদেশের ছিটমহলগুলো ভারতের পশ্চিমবঙ্গের কোন জেলায় ছিল? কোন জেলায় ছিল? ভারতের পশ্চিমবঙ্গের একটা জেলা ছিল যার নাম ছিল কুচবিহার। এই কুচবিহার জেলাতে কিন্তু সবচেয়ে বেশি ছিটমহল রয়েছিল। আচ্ছা। তারপরে বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় ২০১৫ সালে কোন মাসে? এটা হচ্ছে আগস্ট মাসে। ২০১৫ সালের ১লা আগস্টে এটা কিন্তু কার্যকর হয়। তারপরে আমরা যদি দেখি, তো এই যে আমরা যে এইভাবে পড়লাম, এভাবে পড়ে আমাদের মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে কি ধরনের প্রশ্ন কিভাবে আসে। তো তোমরা দেখতে পাবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা এতক্ষণ ধরে তোমরা কিন্তু এই ক্লাসটা দেখেছো। তো এই ক্লাসটার মাধ্যমে আমরা এটাই জানতে পেরেছি যে পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্নগুলো আসে। কারণ পরীক্ষার মধ্যে কিন্তু অনেক সময় তোমরা দেখবা যে একটা প্রশ্ন ঘুরায় পেঁচায় আসে। তো আমরা কিন্তু কি করেছি? আমরা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন কতভাবে পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখেছি। তোমাদের যত প্রবলেম সলভ আছে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে করে ফেলতেছি। আর তোমরা লাইভ ক্লাসে দেখে তোমরা কিন্তু কনসেপ্ট গুলা ক্লিয়ার হবা। বাট পরীক্ষায় কিভাবে আসে সেই বিষয়টা কিন্তু তোমাদের জানতে হবে। কারণ তুমি কনসেপ্ট জানো কিন্তু পরীক্ষায় কিভাবে আসে সেটা তুমি জানো না। তাহলে কিন্তু তোমার পরীক্ষার মধ্যে গিয়ে তুমি আটকায় যাবা। তো আমাদের টার্গেট থাকবে তোমাদেরকে পরীক্ষার মধ্যে যে কিভাবে আসে এই প্রশ্নগুলো আমরা প্রতিনিয়ত, আজকে প্রথম পর্ব গেলে এইভাবে বিভিন্নভাবে পর্বের অনুসারে আমরা কিন্তু তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে দিয়ে দিব। আবার আমাদের বেসিক কনসেপ্টের ক্লাসগুলো তোমরা কিন্তু মনোযোগ সহকারে যদি করো তাহলে এই ক্লাসের বিষয়গুলো তোমাদের কাছে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখে অনেক বেশি উপকৃত হবে এবং তোমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটাকে তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে প্রয়োগ করতে পারবে। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। দেখা হবে বিজয়ে।